25 টাকা চার্জ নিয়ে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি ইত্যাদি করার একটা প্রভিশন আছে, কিন্তু এই যে এই ভদ্রলোক উনি পেছনে মুখ ঘুরিয়ে নিলেন, উনি আমাকে অ্যালাউ করছে না। কি ওনার জমিদারি নাকি এটা? ক্যামেরার সামনে বলুন না, আপনি হিম্মত থাকলে বলুন। $25 টাকা চার্জ দিলাম। শিবরাত্রির কদিন আগে চলে গিয়েছিলাম মন্দির শহর অম্বিকা কালনাতে। সেখানকার বিখ্যাত 108 শিব মন্দির তো আছেই, তাছাড়া রাজবাড়ি ক্যাম্পাসে বেশ কয়েকটি সুন্দর কারুকার্যময় প্রাচীন মন্দির রয়েছে। রয়েছে সিদ্ধেশ্বরী বা অম্বিকা কালীমাতার মন্দির, যার নাম থেকেই শহরটার এরকম নামকরণ। এছাড়াও বেশ কিছু পুরনো ঐতিহ্যশালী জায়গা রয়েছে, যেগুলো নিয়েই আজকের ব্লগ। বাইশ ফেব্রুয়ারি 2025 শনিবার সকাল 6:30 নাগাদ বেরিয়ে পড়লাম। অটোতে যেতে যেতেই সোদপুর থেকে অম্বিকা কালনার টিকিট করে নিলাম ইউটিএস অ্যাপে। সোদপুর স্টেশনে পৌঁছতেই ট্রেনও পেয়ে গেলাম। লেট করেছে, 6:32 টাইম, এটা এলো 48-এ। যাক, দেরিতে এলো বলে পেয়ে গেলাম। কলকাতা থেকে পূর্ব বর্ধমানের অম্বিকা কালনার দূরত্ব কম বেশি 90 থেকে 95 কিলোমিটার। আদা চা খাচ্ছি, লিকার চা, সকাল সকাল। দেখি ব্যান্ডেল তো 7:30 না নামলাম। এটাতে 3 নম্বর না, এটা 2 নম্বর। 2 নম্বরে ব্যান্ডেল লোকাল দাঁড়িয়ে আছে, 7:30 টাইম। চলো, 7:20-21 হয়েছে, অসুবিধা নেই। একদম ঠিকঠাক সময়ে নৈহাটি ব্যান্ডেল লোকাল ছাড়লো। মাঝখানে ভাগীরথী বা হুগলি নদী পেরোতে হলেও কুয়াশার জন্য কিছু দেখা গেল না। উত্তর 24 পরগনা জেলা থেকে আমরা হুগলি জেলায় ঢুকলাম। নেমে গেলাম, এই যে ব্যান্ডেল লোকাল দাঁড়িয়ে আছে, নৈহাটি ব্যান্ডেল লোকাল 7 নম্বরে দিয়েছে ওটা। আর এটা সম্ভবত 4 অথবা 7-এই দেবে। 8:10-এর কাটোয়া লোকালের উঠবো। 7 নম্বরে দিয়েছে, কাটোয়া দিয়েছে, এটা আবার কাটোয়া যাবে। সকালে শিয়ালদহ থেকে অম্বিকা কালনা যাওয়ার সরাসরি ট্রেন আছে দুটো। ভোর 5:35-এ 13177 জঙ্গিপুর রোড এক্সপ্রেস, 7:36-এ অম্বিকা কালনা পৌঁছে। শিয়ালদহ কাটোয়া গ্যালোপিং লোকাল আছে, সকাল 8:06-এ শিয়ালদহ থেকে ছাড়ে, পৌঁছে 10:16-তে। কিন্তু দুটো টাইমিং আমার পছন্দ ছিল না বলে ব্রেক জার্নি করেই এলাম। আর হাওড়া থেকে কাটোয়া লোকাল 2 ঘন্টা অন্তর ছাড়ে সারাদিনে। আর এছাড়া ব্যান্ডেল কাটোয়া কয়েকটা আছে। নেমে পড়লাম অম্বিকা কালনা স্টেশনে। 3 নম্বরে ট্রেন দিয়েছে, ব্রিজ দিয়ে উঠে ওপারে যেতে হবে 1 নম্বরে। এরকম স্টেশনের বাইরে চলে এসেছি, এবার যাবো দেখি এদিকে ব্রেকফাস্টটা করবো। এখানে টোটো স্ট্যান্ডটা আছে, টোটো রিক্সা ফিক্সা এখানে পাওয়া যায়। এই যে ডিম টোস্ট, হ্যালো, চার দোকানে এবার চা খাই ছোট্ট করে, টোটোটাই নিলাম 5 টাকা, আর ডিম টোস্ট 25 টাকা নিল। টোটোতে উঠে পড়লাম। রাজবাড়িতে এমনি ভাড়া 10 টাকা করে, তাই তো? হ্যাঁ, 10 টাকা করে। যেহেতু ফাঁকা যাচ্ছে, ওই আমি একাই যাচ্ছি, এই 2 টাকা দিয়ে চলে যাচ্ছি রাজবাড়ি আর 108 শিব মন্দির আর কি। অম্বিকা কালনার যে মূল আকর্ষণ যে জায়গা। পৌনে 10টা একটু আগেই চলে এসেছি এই যে 108 শিব মন্দির। এই শিব মন্দিরটা দিয়ে শুরু করে দিই। এইগুলো বলেছে রিল ভিডিও
প্রি ওয়েডিং পোস্ট ওয়েডিং ভিডিও এগুলো, আর খাবার নিয়ে প্রবেশ করা যাবে না ইত্যাদি এরকম দেওয়া আছে। এই যে এখানে 25 টাকা চার্জ নিয়ে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি ইত্যাদি করার একটা প্রভিশন আছে, কিন্তু এই যে এই ভদ্রলোক উনি পেছনে মুখ ঘুরিয়ে নিলেন, উনি আমাকে অ্যালাউ করছে না। ঠিক আছে, আমি নিয়ম অনুযায়ী ইয়ে করতে চাইছি, উনি বলছে হবে না। এ কি ওনার জমিদারি নাকি এটা? আপনার নামটা বলুন তো, সামনে আসুন, এদিকে আসুন, সামনে আসুন, দেখি দেখি বলুন, আসুন আসুন দাদা, আসুন আসুন, বলে যান এখানে ক্যামেরার সামনে বলুন না, আপনি হিম্মত থাকলে বলুন। না না, সোমবার আসার পছন্দ নেই, আমি বারবার আসবো নাকি আপনার জন্য? হ্যাঁ, আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি সামনে আসুন, আপনি আমাকে এখানে ভিডিও করতে দেবেন না, ঠিক আছে, অসুবিধা নেই, আপনি সামনে এসে বলুন সেটা। এই চলে গেল চোরের মতো পালিয়ে গেল, ওদিকে সাহস নেই। $25 টাকা চার্জ দিলাম। এই 109 বা 108 মন্দিরকে নবকৈলাস মন্দির বলা হয়। মন্দিরে ঢোকার গেটের ওপরে প্রতিষ্ঠা লিপিতে বলা হয়েছে 1731 শকাব্দ বা 1809 খ্রিস্টাব্দে রাজা তেজচন্দ্র বাহাদুর এই 109টি মন্দির নির্মাণ করেন। এই লিপিতে 109টি মন্দিরের উল্লেখ থাকলেও এখানে 108টি দেখা যায়। মন্দিরগুলি একটি বড় বৃত্তে ও একটি ছোট বৃত্তে একই কেন্দ্র করে সাজানো। জপমালাকে অনুসরণ করে এই কাঠামো তৈরি হয়েছে। ড্রোন শটে দুটো বৃত্ত দেখতে দারুণ লাগে, কিন্তু আমার তো দেখাবার উপায় নেই। বাইরের বড় বৃত্তটিতে 74টি ও ভেতরের ছোট বৃত্তে 34টি মন্দির আছে। বাইরের বৃত্তের শিবলিঙ্গ একটা সাদা একটা কালো এরকমভাবে সাজানো, আর ভেতরেরগুলো সবই সাদা রঙের। সাদাগুলো ভগবান সদাশিবের প্রতীক, যার অর্থ চৈতন্য ও জ্ঞান, আর কালোগুলো রুদ্রের প্রতীক, যার অর্থ তিনি বোধের অতীত। মন্দিরগুলোর বৃত্তের কেন্দ্রে এই ইদারা বা কুয়ো রয়েছে। পুজোর কাজে যে জল লাগে তা এখান থেকেই মেটানো হয় বা হতো। তবে আধ্যাত্মিক মতে এটি শূন্য বা নিরাকার ব্রহ্মস্বরূপ শিবের প্রতীক। তবে মন্দিরগুলির অবস্থা কিন্তু ভালো না। এর সংরক্ষণের ব্যবস্থা আরও ভালো করে করা দরকার, না হলে এটাও হয়তো ভগ্নস্তূপে পরিণত হবে কোনোদিন। এই যে শিব মন্দিরের উল্টো দিকেই হচ্ছে এই রাজবাড়ি। প্রতাপেশ্বর দেউল 1771 শকাব্দে বা 1849 খ্রিস্টাব্দে রাজকুমার প্রতাপচন্দ্রের মহিষী পেয়ারী কুমারী দেবী নির্মাণ করান, এবং সেটা করান রাজকুমারের স্মৃতিতে। এই দেউলে যে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ রয়েছে তাকে জলেশ্বর শিব বলে অনেকে অভিহিত করেন, আর 109 শিবের 109তম শিব মন্দিরও বলা হয় এটিকে। এখানে এখনও নিত্য পুজো হয়। আর এই টেরাকোটার অপূর্ব অলঙ্করণে সমৃদ্ধ মন্দিরটি উড়িষ্যার শিখর দেউল রীতির পরিবর্তিত রূপ। শিল্পী বাঁকুড়ার সোনামুখী মন্দির সূত্রধর রামহরি মিস্ত্রি। সামনে এটা রাসমঞ্চ, এখনও রাস যাত্রার সময় এখানে সম্ভবত অনুষ্ঠান হয়। রাসমঞ্চটি অষ্টভুজাকার। প্রত্যেক ভুজ বা বাহু বা দেয়ালে 3টে করে দরজা, তাহলে হলো মোট 3 8 24টা দরজা। আর ভেতরেও একটা কাঠামো আছে যার 4টে দরজা। ওই দিকটা আমরা যাব পরে, ওদিকে আরও অনেক মন্দির আছে, তার আগে এটা দেখে নিচ্ছি। এটা মনে হচ্ছে লালজি মন্দির।
1739 খ্রিস্টাব্দে। এদিক থেকে এসে ঢুকতে হবে। পালকি রাখা রয়েছে, এই যে তখন ব্যবহার ছিল এটার। রাজারাজদের ব্যাপার তো। চলো ভেতরটাই চলো, এই করি বর্গা এই সামনে। বাহ, এখানে জুতো খুলে ঢুকতে হবে। এই যে এখানে একটা, এটা হচ্ছে ওই যে শ্রীকৃষ্ণ যে গোবর্ধন পর্বত তুলেছিলেন সে ওরকম করে করা হয়েছে এই মন্দিরটাকে। বেশ সুন্দর, দারুণ। এই যে গোবর্ধন মন্দির বলা যেতে পারে এটাকে। বর্ধমান রাজবংশের মহারাজা কীর্তিচাঁদ রায় তার মা ব্রজকিশোরী দেবীর জন্য এই মন্দির নির্মাণ করান। তিনি ছিলেন মহারাজা জগৎরামের স্ত্রী। 1739 খ্রিস্টাব্দে তৈরি 25 রত্ন শৈলীর মন্দিরটি সম্ভবত রাজবাড়ি ক্যাম্পাসের প্রাচীনতম। দীনবন্ধু মিত্রের সুরধুনী কাব্যে এই মন্দিরের উল্লেখ আছে। এই কাব্যের সূত্রে মন্দিরটির পেছনের কাহিনীটি খুব ছোট্ট করে বলে নেওয়া যাক। কীর্তিচাঁদের মা ব্রজকিশোরী দেবী গঙ্গা স্নান করতে গিয়ে এক সাধুর কাছে সুন্দর কৃষ্ণমূর্তি দেখে সেটা চেয়ে বসেন। সাধু প্রথমে রাজি হন না, কিন্তু ব্রজকিশোরী তার রাধার সাথে বিয়ে দেবেন বলায় সাধু রাজি হন। ধুমধাম করে কৃষ্ণ ও রাধার বিয়ে হলো। সাধু বিদায় নিতে চাইলে তাকে জানানো হয় যে পরিবারের রীতি অনুযায়ী কন্যা তার পতির সঙ্গেই থাকবেন, তাই বিগ্রহ ফেরত দেওয়া যাবে না। সাধু খালি হাতে ফিরে যান এবং বিবাহিত কৃষ্ণ ও রাধার জন্য লালজি মন্দিরটি তৈরি হয়। আর বিশেষ করে বলার, বাংলায় যে মোট 5টি 25 রত্ন শৈলীর মন্দির আছে তার মধ্যে কালনা শহরে 3টে আছে আর 2টি আছে রাজবাড়ি ক্যাম্পাসে। তার মধ্যে লালজি মন্দির অন্যতম। এবারে নাট মন্দিরটায় ঢুকছি সামনে। এইটা লেখাগুলো উঠে গেছে, বোঝা যাচ্ছে না, পড়া যাচ্ছে না। মন্দিরটা একটা আলাদা মন্দির, শিব মন্দির একটা। এই যে কারুকাজগুলো ভালো ছিল, নষ্ট হয়ে গেছে, চূড়া নেই। আর এখানে এই কয়েকটা মন্দির অন্যরকম, প্রত্যেকটা আলাদা আলাদা শেপ, আলাদা আলাদা সাইজে। 1, 2, 3, 4, 5টা পঞ্চরত্ন মন্দির এটাকেই বলা হয়। এর পাশে প্রত্যেকটাই শিবলিঙ্গ আছে। আর এর পাশেই ওইটাতে যাব, ওই 25 রত্ন মন্দির। গোটা বাংলাতে মোট 5টা আছে, তার মধ্যে 3টে আছে কালনাতে, অম্বিকা কালনাতে। এই রাজবাড়ি ক্যাম্পাসের মধ্যে আছে 2টো। এই কৃষ্ণচন্দ্রজি মন্দির, এটা 1751 থেকে 55 খ্রিস্টাব্দে। আচ্ছা, তার আগে এখানে একটা শিব মন্দির মনে হচ্ছে আছে। হ্যাঁ, দেখে তোমার মতো এটা দেখিয়ে দিচ্ছি, চলো। এই যে বিজয় বৈদ্যনাথ মন্দির। স্থানীয় লোককাহিনী অনুসারে বর্ধমান রাজ তিলকচন্দ্রের মা ভগবান শিবের কাছে পুত্র প্রার্থনা করে পেয়েছিলেন। পুত্র রাজা হওয়ার পর তাকে এই মন্দির নির্মাণের নির্দেশ দেন। সন তারিখের কোনো ফলক পাওয়া যায় না। আনুমানিক 1746 খ্রিস্টাব্দে এটি তৈরি হয়। ওটা জানি, একটা বড় শিবলিঙ্গ আছে ভেতরে, দেখাচ্ছি ধরো।
ওই সাইডটা দিয়ে উঠতে হবে। সামনের ভিউটা দেখিয়ে দিই। এই শিবলিঙ্গের আকারটা বেশ বড় অন্যগুলোর চাইতে। এটি বিশেষ শিব মন্দির বোঝা যাচ্ছে তার মানে। ঢুকবো দেখি। এই 25 রত্ন বিশিষ্ট এটা চূড়োটা। এই কৃষ্ণচন্দ্রজি মন্দিরের পেছনেও সেই বর্ধমান রাজ তিলকচন্দ্র ও তার মা লক্ষ্মী কুমারী। 1673 শকাব্দ বা 1751 খ্রিস্টাব্দ। বেশ উঁচু বেদির উপর স্থাপিত দক্ষিণমুখী 3 তল বিশিষ্ট কালনা রাজবাড়ির দ্বিতীয় 25 রত্ন মন্দির। চূড়াগুলো 12, 8, 4, 1 এইভাবে সজ্জিত। মন্দিরের সামনের অংশে একটা একবাংলা মণ্ডপ রয়েছে, যেটা পরিদর্শন কক্ষ হিসেবে রয়েছে। এই মন্দিরটিও টেরাকোটার অসাধারণ কারুকাজের জন্য উল্লেখযোগ্য। এখানে গর্ভগৃহে কৃষ্ণচন্দ্র ও রাধার বিগ্রহ ছাড়াও রয়েছেন 4 সখী। এখানে এখনও নিত্য পুজো হয়। বদ্রীনারায়ণ মন্দির, বদ্রীনারায়ণ। খুব সুন্দর তো মূর্তিটা, বিগ্রহটা খুব সুন্দর। বিগ্রহ রয়েছে, ওই যে হনুমানজি রয়েছেন। হ্যাঁ, ওটা কি লবকুশ নাকি? হ্যাঁ, ব্যাখ্যা দিতে পারলে ভালো লাগতো আরো। শ্রী শ্রী শ্যামসুন্দর নিতাই গৌড়ের শ্রীমন্দির। শ্যামসুন্দর মন্দির, নিতাই চাঁদের বিবাহস্থান, অম্বিকা কালনা আছে। অনেক পুরনো বোঝা যাচ্ছে, কিন্তু ছোট কূপ হলেও বেশ পুরনো। হ্যাঁ, এটা আগের পুরনো, যেখানে বিয়ে হয়েছিল। ও কোনটা? এই গাছটা হয়েছে, কিন্তু আচ্ছা আচ্ছা, এই গাছটার কোনো বীজ হয় না। ওইটা আদি গাছটা সেটা। ও আচ্ছা, এই কাণ্ডটা এখানে এখনো রয়ে গেছে, একদম অরিজিনাল যেটা ছিল সেটা এখানে রয়ে গেছে আর কি। এই আদি কাণ্ডটা কয়েকশো বছরের পুরনো, যার নিচে আর কি। তাই এরকম ব্যাপার। এখানেও দেওয়া রয়েছে নাট মন্দির। এখানে নাট মন্দির আছে একটা, নাট মন্দির। মন্দিরের সামনেটা এরকম, কিন্তু বিগ্রহের ছবি তোলা নিষেধ, ওই জন্য আমি আর তুললাম না। মহাপ্রভুর বিশ্রাম স্থান বা অমলিতলা, শ্রীপাঠ অম্বিকা। চরণযুগল স্থিত তেঁতুলতলার মন্দিরটি নির্মিত হয়েছিল, সেটা বলছে এখানে। চট করে দেখে নি, চলো। চরণ চিহ্ন মন্দির, এই যে এখানে আসন পাতা এই রয়েছে। হ্যাঁ, একটা মন্দির পাশ দিয়ে সব মুরাল টাইপের করা আছে আর কি। যে নাম সংকীর্তন করছে তার
মুরাল করা আছে। আর এই গাছটাও অনেক বছরের পুরনো, 500 বছরের পুরনো বলে এই গাছটা। সত্যি মিথ্যে জানি না, এটা বলে তো। আর এখানে এখানে রয়েছে লেখাও রয়েছে, 4 প্রভুর মধ্যাহ্ন সেবা, 4 প্রভুর পদসেবা, যে নানা রকম ঢেকেও গেছে এগুলো। সেবা করার অনুরোধ সমস্ত রয়েছে, লেখা রয়েছে। আমি খুব চটপট দেখিয়ে দিচ্ছি, হাতে সময় খুবই কম। প্রভুর রাধা ভাব, পণ্ডিতের সহিত মিলন, চম্পক ফলের মালা প্রদান, এই যে গৌরীদাস পণ্ডিতকে বৈঠে দেন, অনেক কিছু আছে এখানে। বাসুদেব ঘোষ মহাপ্রভু গৌরীদাসের সাক্ষাৎ, এভাবে করে ঘটনাবলীগুলো সব দেওয়া রয়েছে। এই যে এই মোটামুটি শ্রী মহাপ্রভু মন্দির ঝলক দর্শন। এখানটা ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিছু করা যাবে না, বাইরের থেকে যতটা পারলাম দেখিয়ে দিলাম। এইখানটা সুন্দর কারুকাজ করা আছে, যদিও মেনটেনেন্স একটু দরকার। যেখানে লেখা আছে মোবাইল টেম্পল এরিয়া, মোবাইল প্রহিবিটেড, ঠিক আছে। এই যে এখানে শ্রীপাঠ অম্বিকা শ্রী শ্রী গৌরীদাস শ্রী মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাসটা আমি দিয়ে দিচ্ছি। আমিও পরেই পড়ব। ওই যে শ্রী চৈতন্য প্রভুর একটা মূর্তি, বড় সড়ো একটা মূর্তি রয়েছে এখানটায়। আর এদিকে হচ্ছে কালনা পুরসভা। দুপুর 12টায় অনেক মন্দির এখানে বন্ধ হয়ে যায়, তাই একটু তাড়াহুড়ো করেই জায়গাগুলো ছুঁয়ে যেতে হচ্ছে। এই যে এখানে পুজোর জিনিসপত্র, এখানে এখন পুজোর সময় আছে। সিদ্ধেশ্বরী কালী মন্দিরের প্রতিষ্ঠাকাল জানা যায় না। 1739 সালে বর্ধমান রাজ চিত্রসেন রায় এই মন্দির সংস্কার করেন। বিগ্রহটি নিম কাঠের তৈরি, তবে ভিড় থাকায় আমি আর ছবি তোলার চেষ্টা করিনি। এগুলো মানে শিব মন্দির, এগুলো শিব মন্দির, এগুলো শিব মন্দির 3টে। আর ওটা হচ্ছে কালী মাতার মন্দির, মানে অম্বিকা মাতার মন্দির, বা সিদ্ধেশ্বরী কালী মাতা বা অম্বিকা মাতার মন্দির এটা। টেরাকোটার কাজগুলো আগে ভালো ছিল। এটা পুজোয় ব্যস্ত। এই আছে মোটামুটি, এখানে অনেক কাজ আছে। কথিত আছে যে সিদ্ধেশ্বরী কালীমাতার প্রাচীন নাম অম্বিকা, যার থেকে এই শহরটির নামকরণ হয়েছে। এখানে লেখা আছে অম্বিকা কালনার শ্রী পটস্থ শ্রী শ্রী গোপীনাথ গৌরীয় মঠ শ্রী অনন্ত বাসুদেব শ্রী মন্দির। এটা অনন্ত বাসুদেবের মন্দির। ও উপরে লেখাটা রয়েছে, এই যে উপরটায় অনন্ত বাসুদেব কার মন্দির। সুন্দর মন্দিরটা, একদম এই সময়ের রং, বসন্তের রং যেন। এটা একটু অন্য ধরনের, অন্য মন্দিরগুলোর তুলনায়। এখানে আবার আলপনা দেওয়া রয়েছে, বেশ সুন্দর করে করা, দেখলেই ভালো লাগে আর কি। এই যে বাইরেটা, উপরে একটা লিপি দেওয়া আছে, দেখাচ্ছি তার। অনন্ত বাসুদেব মন্দিরের সামনের দিকে কিছুটা উঁচুতে প্রতিষ্ঠা লিপি আছে, যা থেকে জানা যায় 1676 শকাব্দে বা 1754 খ্রিস্টাব্দে জগৎরাম রায়ের মহিষী কীর্তিচন্দ্রের জননী এবং রাজা ত্রিলোকচন্দ্রের পিতামহী এই মন্দির নির্মাণ করান। সুন্দর সুন্দর কিছু বিগ্রহ দেখলাম আজকে। যাব অন্য জায়গায়, ঠিক আছে। সুন্দর মন্দিরটা, আকারও বেশ বড়, ঠিক আছে। বিজয়ও গেল অনেক, 12টা বাজতে 11, সরি 1766 খ্রিস্টাব্দে নির্মিত এটা গোপালজি মন্দির। পঞ্চবিংশতি রত্ন মানে 25 রত্ন মন্দির, বাংলা যে 5টা আছে তার মধ্যে একটা এটা। আর কালনার যে 3টে আছে তার মধ্যে একটা। রাজবাড়ি ক্যাম্পাসে যে 2টো আছে, আর এখানে একটা। বাইরেটা সেরকম কিছু নেই, কিন্তু মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে বলে প্রথমেই চট করে বিগ্রহ দর্শন করে নিলাম।
1688 শতাব্দ বা 1766 খ্রিস্টাব্দে ক্ষত্রিয় বংশজাত শুদ্ধ বুদ্ধি সম্পন্ন শ্রীকৃষ্ণচন্দ্র নামে একজন গোপালের জন্য এই মন্দির নির্মাণ করেন। এটি ছিল রাজা তিলকচন্দ্রের রাজত্বকাল। ভেতরে রথ রাখা রয়েছে, এগুলো রথের সময় বেরোয় আর কি, সুন্দর সুন্দর করা। এই এখানে আছে, এখানে দুটো রথ। গোপালজি মন্দিরের উল্টো দিকে দুটো শিব মন্দির আছে, শিবলিঙ্গ আছে ভেতরে ছোট, এখানে একটা, এখানে একটা। গেটের ঢোকার মুখেই আছে আর কি, এখানে আছে, ঠিক আছে। নাম ব্রহ্মজি মন্দির, নাম ব্রহ্ম বলি, সিদ্ধপুরুষ ভগবান দাস বাবাজির আশ্রম। 1775 থেকে 1883 খ্রিস্টাব্দ, 108 বছর বেঁচেছিলেন বাবা। বিশাল ব্যাপার। এখানকার পাতাল গঙ্গাটা বিখ্যাত, সেটাই দেখাবো। সেটার পেছনে যে কাহিনী আছে সেটাও বলবো, চমকপ্রদ কাহিনী। 18 শতকের শুরুর দিকে কালনার ফটকদার এলাকায় থাকতেন বৈষ্ণব সাধক ভগবান দাস। প্রতিদিন ভাগীরথীতে স্নান করে তিনি রাধা গোবিন্দের পুজো করতেন, কিন্তু তার বয়স হয়ে গেলে আর তিনি নদীতে যেতে পারতেন না। তাই আরাধ্য দেবতার কাছে প্রার্থনা করেন যেন বাড়িতেই নদী স্নান করতে পারেন। এরপর নাকি অলৌকিক ঘটনা ঘটে, বাড়ির মাটি ফুঁড়ে নদীর জল বেরোতে থাকে এবং পরবর্তীকালে ওখানে কুয়ো খুঁড়ে জায়গাটা বাঁধিয়ে দেওয়া হয়। ঘটনাটা বেশ অবিশ্বাস্য হলেও মানুষের বিশ্বাস। ভাগীরথীর জলে জোয়ার ভাটা হলে নাকি কুয়োর জলও তাই হয়। এইটাই পাতাল গঙ্গা, এখানে নাম দেওয়া রয়েছে। দাদা মাখা সন্দেশ হবে কত করে? 300 টাকা কেজি। মানে এখানকার স্পেশাল কোনটা, মাখা সন্দেশ? আচ্ছা, এই যে মাখা সন্দেশ, এটা নিয়ে নিলাম আমি, 600 গ্রাম নিয়ে নিলাম বাড়ির জন্য, ঠিক আছে। এরপর আমরা গেলাম মহিষমর্দিনী তলা, যেখানে শ্রাবণী পূর্ণিমায় প্রতি বছর মহিষমর্দিনী পুজো হয়। গেটের মুখটায় ওয়াচ টাওয়ারের মতো নহবতখানা। ভেতরে মণ্ডপে ঠাকুর নেই, শুধু কাপড় জড়ানো কাঠামো রয়েছে সম্ভবত। ভাগীরথী নদী বা হুগলি নদী, এর কাছে একটু চলে এলাম। আর এই যে আস্তে আস্তে দেখো, এই যে ওই দিকটা ঘাটটা আছে, ওদিকে যাচ্ছি না, ওদিকটা একটু নোংরাও আছে। নরেন মণ্ডল, এই যে এই ভাই, এর সঙ্গে যোগাযোগ করে নেবে, এলে খুব ভালো ঘুরিয়েছে, আমার ভালো লেগেছে ওর সঙ্গে ঘুরে। হ্যাঁ, প্রথমে একটু সমস্যা তৈরি হয়েছিল যদিও ঘোরার সময়, ওই ইয়েতে রাজবাড়ি, ওখানটা রাজবাড়ি আর 108 শিবমন্দির, নালে সব মিলিয়ে খুব ভালো ঘুরেছি, ভালো লেগেছে এবং ঘুরিয়ে দেখিয়েছি খুব ভালো করে। হ্যাঁ, রিজনেবল প্রাইসে, বা আপনারা যোগাযোগ করে নেবেন, ঠিক আছে। তো এই যেখানে এলাম সেই জায়গাটার নাম হচ্ছে জাপট, তাই তো, বাবা পাগলার আশ্রম। বাবা পাগলা খুব বিখ্যাত একজন সিদ্ধ পুরুষ ছিলেন। আবাহন নাই নাই বিসর্জন ভবার ভবানী মন্দিরে, এই যে এইদিকে রাস্তা, ভবার ভবানী মন্দির। তিনি প্রচুর গান লিখেছিলেন এবং সুর করেছিলেন জানি। এটা কি, এটা মঞ্চ টাইপের নাকি, ভবার গীতি মঞ্চ? আচ্ছা, নিত্য আনন্দধাম। এটা সিসিটিভি আছে, সিসিটিভির নজর আছে। এটা বাড়ি, গৃহস্থ বাড়ির মতো। ও যেখানে লেখা আছে
মন্দিরে দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, কিন্তু সেটা আগে তো বলতে হবে না, আগে থেকে না বললে তো হবে না, ঠিক না? আচ্ছা, এই বাড়িটা, এই বাড়িটারই আমরা ভেতরে যাব, কিন্তু ভেতরে মোবাইল অ্যালাউড না, ওই জন্য আর আমি দেখাতে পারছি না, এখানেই আমাকে স্টপ করে দিতে হচ্ছে, ঠিক আছে? ভবেন্দ্রমোহন রায়চৌধুরী, যিনি ভবা পাগলা নামে বিখ্যাত, অজস্র লোকগান ও শ্যামাসঙ্গীতের গীতিকার ও সুরকার এবং প্রসিদ্ধ কালীসাধক। একাডেমিক বা স্কুল কলেজের শিক্ষা না থাকলেও তার সৃষ্টি ও জীবন এবং জীবন সাধনা অজস্র মানুষকে রাস্তা দেখিয়েছে। সাংগীতিক ও আধ্যাত্মিক জগতে তার অবদান অতুলনীয়। সবজি ভাত 60 টাকা, ডিম ভাত 80 টাকা, মাছ ভাত 100 টাকা, আর 180 টাকা চিকেন, 4 পিস চিকেন থাকবে, এটা মোটামুটি। এবার ডিমটা নিয়ে নিলাম এক্সট্রা। 2:15 বাজে, ট্রেন আছে 2:11 না 2:10। তো ব্লগ এখানেই শেষ করছি, ঠিক আছে? ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করা না থাকলে, এখনও যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে বলবো, আর পাশের বেল আইকন ট্যাপ করে দেবে, ঠিক আছে? আর পরের ব্লগ নিয়ে খুব চটপট ফিরছি কয়েকদিন পরেই। গৌড় মালদার শেষ পর্বটায় এরপরে আসবে আর কি। সুস্থ থাকবেন, থেকো, নিজের মতো করে খুব ভালো থাকবেন, থেকো। আজকের মতো টাটা।